এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠককে ঘিরে ছড়িয়ে দেওয়া হলো গুজব। বাংলা ভিশনের ফটোকার্ড নকল করে আপত্তিকর শিরোনামে পোস্ট করা হলো প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওদিকে এআই দিয়ে তৈরি হলো সাবেক সেনাপ্রধানের ডিপফেক ভিডিও, তারপর এর সাথে যুক্ত করা হলো কৃত্রিম ভয়েস এবং সেখান থেকে বিএনপির প্রার্থীদের জড়িয়ে ক্রমাগত আসছে অপমানজনক মন্তব্য। ভুয়া এই ভিডিওটি আবার টিকটকে শেয়ার হয়েছে প্রায় 20,000 বার। শুধু তাই না, ভারত থেকে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকেই বাংলাদেশকে নিয়ে ছড়িয়েছে 17টি ফেক ভিডিও, যার প্রতিটিতে আছে সাম্প্রদায়িক উস্কানি। দর্শক চলুন আমরা শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এর পরপরই এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বাংলা ভিশনের লোগো ও প্রচলিত ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড। সেখানে দাবি করা হয় চীনা রাষ্ট্রদূত আপত্তিকর প্রশ্নে আক্রমণ করেছেন তারেক রহমানকে এবং তারেক রহমানও নাকি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই মিথ্যা তথ্য। বাংলা ভিশন এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তারেক রহমানের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকটিও ছিল যথেষ্ট সৌজন্যমূলক। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলা ভিশনের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই মিথ্যা ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে ফেসবুক, টিকটক সহ প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল এএসএম শফিউদ্দিন আহমেদের বক্তব্যরত অবস্থার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে তিনি বিএনপি এবং দলটির মনোনীত প্রার্থীদের ভোট না দিতে বলছেন, সাথে আপত্তিকর শব্দে বিএনপিকে আক্রমণ করছেন। তবে ভালো করে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেল ভিডিওটি আসল নয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে প্রচলিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। এসবের মাঝে ছড়িয়ে পড়ল আরটিভির আদলে তৈরি একটি ফটোকার্ড। সেখানে দাবি করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতির পদ থেকে নুরুল হক নূরকে বহিষ্কার করা হয়েছে। এই দাবিটির পক্ষে দলটির অফিসিয়াল প্যাডের একটি বিজ্ঞপ্তির ছবি প্রচার হচ্ছে, যাতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের স্বাক্ষরও দেখা যাচ্ছে। মুহূর্তেই সেটা ভাইরাল হয়। তবে যাচাই করে দেখা গেল নুরুল হক নূরকে তার পদ থেকে বহিষ্কারের দাবিটি সঠিক নয় এবং আরটিভিও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দলটির প্রচলিত প্যাড নকল করে এবং একইভাবে আরটিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। ওদিকে ভারত থেকে পরিচালিত অল টাইম হ্যাপি পেজ থেকে বাংলাদেশকে ঘিরে আসছে অনবরত অপপ্রচার, যার প্রায় সবগুলোতে আছে সাম্প্রদায়িক উস্কানি। আর এসব উস্কানির জন্য ব্যবহার করা হচ্ছে এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও। পেজটি থেকে বাংলাদেশকে নিয়ে 17টি এআই তৈরি ভুয়া ভিডিও শনাক্ত করে রিউমার স্ক্যানার টিম। মূলত এআই ভিডিওর মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এই ফেসবুক পেজ থেকে। সবচেয়ে শঙ্কার বিষয়, এসব ভুয়া ভিডিওগুলো সত্যি ধরে নিয়ে ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটররা বানাচ্ছেন রিয়াকশন ভিডিও। ফলে অপতথ্যের বিস্তার বাড়ছে খুব দ্রুত। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল দিন দিন এআই দিয়ে ছড়ানো গুজবগুলো নিখুঁত হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। সেই বিভ্রান্তিকে বাড়িয়ে দিচ্ছে গণমাধ্যমের নকল ফটোকার্ড ও সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রতিবেশী দেশের নানান অপপ্রচার। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, 71, ঢাকা। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এখান থেকে আলাপটা করতে চাই। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ। ডক্টর এস এম আমানুল্লাহ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আমরা এখন থেকে ঠিক বছরখানেক আগেও যে অপতথ্যের ফ্যাক্ট চেক করতাম, আমরা দেখতাম যে এআই দিয়ে ব্যবহার করা অপতথ্যগুলো আসলে কিছুটা হলেও বেসামাল অবস্থায় এবং আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে। কিন্তু এখন এতটা নিখুঁত হয়ে যাচ্ছে যে একজন মানুষের ভিডিও কোনটা আসল কোনটা নকল এটা আমরা নিজেরাই কনফিউজ হচ্ছি। প্রান্তিক অঞ্চলের মানুষ তারা তো আরও বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। প্রথমত কি ঝুঁকি আপনি টের পাচ্ছেন? মাসখানেক পরেই জাতীয় নির্বাচন, বহুল প্রত্যাশিত নির্বাচন, এবং এখন আসলে এভাবে গুজব ছড়াচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ রাকিব। জি, গুজব, ফেক নিউজ এটা এই অঞ্চলের পার্ট। আপনি দেখবেন যে 1857 সালে সিপাহী বিদ্রোহে প্রধান একটা কারণ ছিল আপনার এই গরুর চর্বি দিয়ে কার্টিজ বানানো। আচ্ছা। এবং
সেটা ঐতিহাসিকভাবে আপনার এই সমস্ত অঞ্চলে খুব বেশি পরিমাণে আপনার আছে। এর একটা প্রধান কারণ হলো যে কয়েকটা কারণ, বিবিসিও কিন্তু সেটার সাথে এগ্রি করেছে, বিদেশি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেখানে এগ্রি করেছেন যে মত প্রকাশের স্বাধীনতাটা যদি সঠিকভাবে না থাকে এবং মূল ধারার যে গণমাধ্যম তাদের উপরে যদি অবিশ্বাস থাকে এবং ডিজিটাল লিটারেসি যদি মানুষের ভিতরে কম থাকে, তাহলে এই সমস্ত ফেক নিউজ অথবা গুজব, আপনার ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন, এগুলোর ভিতরে তো অনেক পার্থক্য আছে। মিস ইনফরমেশন এক জিনিস, ডিসইনফরমেশন আরেক জিনিস, খারাপ তথ্য মেল ইনফরমেশন আরেক জিনিস, সেটা এইভাবে ছড়াতে পারে। এখন আপনি আসেন যে এই ডিজিটাল লিটারেসিটা আমাদের এখানে প্রায় 12 কোটির মতো ইন্টারনেট ব্যবহারকারী। এদের জন্য যে ডিজিটাল লিটারেসির যে প্রক্রিয়াটা করা দরকার ছিল, যেটা বিশ্বের অন্যান্য দেশ তাদের স্কুল কলেজে এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে তারা এই কন্টেন্টটা তারা অনেক আগেই নিয়ে নিয়েছে, যে কোন ধরনের তথ্য গ্রহণ করা যাবে, কোন ধরনের তথ্য গ্রহণ করা যাবে না, সোর্সটা কিভাবে ভেরিফাই করতে হয়। এবং তাদের আইনি কাঠামোটা এত শক্ত যে খুব 100 বার চিন্তা করবে একটা মানুষ যদি কানাডাতে, অস্ট্রেলিয়াতে একটা ফেক নিউজ ছড়াতে চায়, 100 বার চিন্তা করবে। এখন আমাদের এখানে ধরেন আমাদের এখানে এই ডিজিটাল লিটারেসি নিয়ে আমি 5-6 বছর আগে একটা কাজ করেছিলাম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে, প্রায় 21টা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এবং প্রাইভেট। সেখানে দেখা যাচ্ছে প্রায় 73% ছেলে মেয়ে বলছে যে তারা অনলাইনে, যারা অনলাইনে অ্যাক্টিভ, তাদের 73% বলছে কোনো না কোনো ভাবে অনলাইনে তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এবং মেয়েদের পরিমাণ সেখানে প্রায় 90%। এবং তারা বিশ্ববিদ্যালয়ে প্রক্টোরিয়াল বডিতে বিচার দিয়েছে, কোনো প্রতিকার পায় নাই। তারা পুলিশের কাছে বিচার দিয়েছে, কোনো প্রতিকার পায় নাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বিষয়গুলোকে বলা হয়েছে যে ম্যানেজ করে নেন। এটা আবার একটা বিশাল সংখ্যক দেখা গেছে যে তারা এই কোনো ধরনের প্রতিকার চাই নাই, সামাজিক মান সম্মান ইত্যাদি ইত্যাদি এগুলোর কথা চিন্তা করে। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ডিজিটাল লিটারেসির জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল বিশেষত আমাদের মতো দেশগুলোতে, সেই পদক্ষেপগুলো কিন্তু আমরা নেই নাই। না নিয়ে আমরা এই যে এটার নাম কি বলে আপনার খুব গাল ভরা একটা যে আপনার যে আমরা আইসিটিতে অনেক কাজ করছি, ডিজিটাল বাংলাদেশ করছি, কিন্তু ডিজিটাল বাংলাদেশ করেন ভালো কথা, কিন্তু তার যে আফটার ইফেক্ট, আফটার শক, সেটা নিয়ে আপনি কি কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা? আপনি তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি তুলেছেন। আপনার মার্শাল অনুমতি নেই আমি একটা ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পর ফিরে এসে আপনার কাছে এই বক্তব্যটা তো শুনবই, পাশাপাশি একটা পরামর্শ আপনার কাছ থেকে জানবো। ডিজিটাল লিটারেসি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচনটা যেহেতু আমাদের মাসখানেক পরেই আসছে, ঠিক এই মুহূর্তে আমাদের কোন কাজটা করা খুব জরুরি, একটা সাজেশন আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। আপনি আছেন আমাদের সঙ্গে। দর্শক, ফেক নিউজ স্ক্যানারে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফেক নিউজ স্ক্যানারে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথি রয়েছেন প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ। আপনি খুব চমৎকার করে আসলে বলছিলেন ডিজিটাল বাংলাদেশের যে কথাগুলো আমরা শুনেছিলাম, কিন্তু তার আফটার ইফেক্ট বা তার প্রতিচ্ছবি তেমনটা আমরা পাই নাই, বিধায় আসলে গুজবটা আরও নতুন ডালপালা মেলল। একটা সমাধান তো বলবেন, পাশাপাশি 1 মাস পরেই যেহেতু নির্বাচন, এই মুহূর্তে কার্যকরী কি কি পদক্ষেপ নেওয়াটা প্রয়োজন আসলে গুজব ঠেকানোর জন্য? আমি আপনাকে বলি, আপনি মিশেল ফুকোর নাম শুনছেন। গুজব কিন্তু ক্ষমতা কাঠামো যেটা আছে সেটাকে শক্তিশালী করে। চমস্কির একটা মডেল আছে, প্রপাগান্ডা মডেল। সেই মডেলে কিন্তু দেখা যাচ্ছে যে রিউমার বা গুজব বা ফেক নিউজ এগুলা কিন্তু একটা ভালো কাজ করে। হ্যাবারমাসের নাম শুনেছেন, সেখানে তার একটা তত্ত্ব আছে যে আপনার জনপরিসর তত্ত্ব, সেখানেও কিন্তু শক্ত ভূমিকা পালন করে গুজব। এখানে আমরা এখন আপনি দেখবেন যে আমাদের এখানে গুজব শুধুমাত্র যে এই গুজবের কারণেই ব্যবহার হচ্ছে তা না, ক্ষমতা কাঠামোকে শক্তিশালী করা, কোনো গোষ্ঠীকে শক্তিশালী করার কাজে ব্যবহৃত হয়। এখন সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখবেন মার্শাল ম্যাকলুহানের মিডিয়া ইজ দ্য মেসেজ। আপনার রেডিও টিভিতে যেহেতু সেই সুযোগটা নাই, তারা অনলাইন মিডিয়াকে টার্গেট করে প্রচুর পরিমাণে গুজব ছড়ানোর চেষ্টা করা হবে। আপনি যেগুলো দেখিয়েছেন তার থেকে আরো বেশি পরিমাণে। এবং এই ফ্যাক্ট চেক তো সবার পক্ষে সম্ভব না। 2024 সালে মাত্র 58% নিউজের ফ্যাক্ট চেক হয়েছে, সব তো করা সম্ভব না। এখন এখানে কয়েকটা জিনিস করা, তাড়াতাড়ি ভিত্তিতে কয়েকটা জিনিস করা। একটা হলো অনলাইন প্ল্যাটফর্মগুলোর কাঠামোটাকে একটু সুরক্ষিত করা, কারণ আপনি নিজেও জানেন যে আমাদের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট চলে যাওয়ার পরে যেটা আসছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এর মাধ্যমে কিছু করা সম্ভবপর না। আপনাকে এখানে আইনগত দিকের থেকে সব থেকে বেশি জরুরি দরকার হলো যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর কাঠামোকে পুনর্গঠন করতে হবে
আর কোনো ক্ষেত্রে আইনের ব্যবহার করতে হবে। আমাদের যে সমস্ত আইন, দণ্ডবিধির যে সমস্ত আইন আছে সেই আইনগুলোকে ব্যবহার করতে হবে। এবং কোনো সময় দেখা যায় আমরা দায় মুক্তি দেই, আচ্ছা ঠিক আছে ভুল করে ফেলছে, এটা করে ফেলছে, এটা করা যাবে না। 2-4টা কেসে আপনাকে একটা শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, রাষ্ট্র এখানে এগিয়ে আসতে হবে, ইসি এখানে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, বন্ধ করে দিতে হবে। যেমন সাইবার, আপনি যে ধরেন যে আপনার এই যে রাজনৈতিক দলগুলোকে একটু সতর্ক করতে হবে। রাজনৈতিক দলগুলোর ছত্রছায়া কিন্তু অনেক সময় এই সমস্ত ফেক নিউজ এবং এই জিনিসগুলো আসে। আমি যে কথাটা ওভারঅল বলতে চাচ্ছি, সরকার এবং নাগরিক সমাজ এবং প্রযুক্তি নিয়ে যারা কাজ করেন তাদের সবাইকে নিয়ে একটা সমন্বিত চেষ্টা যদি করা যায়, তাহলে আগামী নির্বাচনে প্রচুর পরিমাণে ফেক নিউজ এবং গুজবের সমাহার ঘটবে। মাত্র শুরু হয়েছে, আমি মনে করি আগামী 1 মাসে এবং ইলেকশনের পরও আপনি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ফেক নিউজ এগুলো আসছে। আর যারা আমাদের ঘরে আছেন, যারা আমাদের ছেলেমেয়েরা আছেন, অভিভাবকরা আছেন, শিক্ষকরা আছেন, তাদেরকে আমরা শুধু একটা কথা বলতে চাই, আপনাদের বাচ্চারা কোন অনলাইনে যাচ্ছে, কি ব্যবহার করছে, কি শুনছে, বা আপনি নিজেও কোনটা দেখছেন, সেটা লোগো তো আছে। লোগো থাকলেও কিন্তু আপনার ইদানিং আপনি ঠিকই ধরেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে খুবই টাফ ব্যাপার, বোঝা খুব সাংঘাতিক, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখলে কিন্তু বোঝা যায় যে এটা আর্টিফিশিয়াল একদম। এবং ইন্টেলিজেন্স। অনেক গুরুত্বপূর্ণ টুলস আছে যেগুলো দিয়ে আসলে চেকও করা যায়। আপনি কি একটা বিষয় একটু যুক্ত করে দেবেন, তাহলে আলাপটা শেষ করতে সুবিধা হবে। সেই বিষয়টা হচ্ছে যে এখন এই মুহূর্তে যেহেতু নির্বাচনে প্রার্থীরা মনোনীত হয়ে গেছেন, সেই নমিনেশন প্রার্থীরা তারা আসলে তাদের দিক থেকে ভোটারদেরকে আকৃষ্ট করবেন। এত দল, এত প্রার্থী, তারা কি কোনো দায়িত্ব নিতে পারেন অপতথ্যের বিপরীতে একটা প্রচারণার? অপতথ্যের প্রচার রোধে ইসিতে একটা কমিটি কাজ করছে। এই ইসির সেই কমিটির কাজটা ইলেকশন কমিশনে সেটা ভিজিবল না। আমরা ইলেকশন কমিশনকে, কারণ এত প্রার্থীকে কন্ট্রোলের ভিতরে আনা, প্রার্থীদের অধীনে যারা সমর্থক আছে তারা কখন কি করে না করে, ইসি যদি একটা শক্তিশালী ভূমিকা পালন করে, একটা সার্কুলার দেয় সমস্ত প্রার্থীদেরকে যে আপনার এলাকাতে যদি আপনার কোনো সমর্থক বা আপনার নিজের দলের কেউ যদি এই ধরনের অপতথ্য প্রচার করা হয়, তাহলে কিন্তু আপনাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ধরনের শক্ত ভূমিকা পালন করার মতো একমাত্র পথ হলো এখন ইসির হাতে। ইসি যদি এই জিনিসটা ম্যানেজ করে কিছুটা নিয়ন্ত্রণে আসবে, আপনি বলি না যে সব নিয়ন্ত্রণে আসবে, আপনি প্রচুর ফেক নিউজ দেখবেন আগামী কিছুদিনের ভিতরে। এটা একটা খুব চমৎকার পরামর্শ। কিন্তু আমি যেটা বলছিলাম যে ধরুন আজকে বিএনপির পক্ষ থেকে 200 হয়তো প্রার্থী আছেন, এই প্রার্থী হয়তো ভোট চাইতে যাবেন, যাদের কাছে ভোট চাইবেন তাদের পাশাপাশি এই বার্তাটাও তারা দিয়ে দেবেন যে আপনারা অপতথ্যে বিশ্বাস করবেন না। এভাবে যদি প্রত্যেকটা প্রার্থী করে, তাহলে একটা সামাজিক সচেতনতা তৈরি হয় কিনা? এটাই আমি বললাম যে রাজনৈতিক দলগুলোকে যদি ইনভলভ করা না যায়, সুশীল সমাজ, রাজনৈতিক দল যারা নির্বাচনে আসছেন তাদেরকে যদি সতর্ক করা না যায়, তাদেরকে যদি ইনভলভ করা না যায়, এবং সেটা খুব স্ট্রাকচারাল কাঠামোর ভিতরে ইনভলভ করতে হবে, বললেই হবে না, তাদেরকে বাধ্যবাধকতার ভিতরে নিয়ে আসতে হবে, এবং সেটা করতে পারবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আবার বসে বলবে যে আপনাদের ভোটারদেরকে এবং আপনাদের কর্মীদেরকে বলবেন যে এই অপতথ্যের দিকে যাতে না যায়, এবং অপতথ্য যদি হয় তাহলে আমরা কিন্তু রাষ্ট্রিক অ্যাকশনে যাব। অপতথ্য আসবে বাজারে, চলবে, এবং নতুন যে যুগ আসছে সেখানে অপতথ্যের যুগ। এটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের এজ। এখন এই যে, এবং মার্শাল মিকলুহানের সেই বিখ্যাত তত্ত্ব মিডিয়াম ইজ দ্য মেসেজ, সেই মিডিয়ামের প্রতি মানুষের আক্রোশ সেটা থাকবে, কিন্তু সেটাকে ট্যাকেল করতে গেলে আমি যে কথাটা বললাম, 1 নম্বর ডিজিটাল লিটারেসির দিকে যেতে হবে, স্কুল কলেজে বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে, বয়স্কদেরকে বলতে হবে, আর সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে একটা কাঠামোর ভিতরে আনতে হবে এবং তাদেরকে ডেকে কথা বলতে হবে, এই নিয়ে একটা মিটিং করতে হবে। নতুবা দেখা যাবে এই সমস্ত আপনার একটা তথ্য অপতথ্য ফেক নিউজ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। এবং আপনি জানেন যে অপতথ্য এবং ফেক নিউজ নিয়ে বাংলাদেশে কি পরিমাণ ঘটনা ঘটেছে। পদ্মা সেতু নিয়ে অপতথ্য ঘটনা ঘটেছে, শিশু অপহরণকারী নিয়ে অপতথ্যের ঘটনা ঘটেছে, রামু নিয়ে অপতথ্যের ঘটনা ঘটেছে। আপনি জানেন কোভিডের সময় কি পরিমাণ অপতথ্য আসছে, ইভেন জুলাই আন্দোলন নিয়ে প্রচুর পরিমাণে অপতথ্য আসছে। এগুলো আসতেই থাকবে, দেশের ভিতর থেকে আসবে, দেশের বাইরে থেকে আসবে। একদম। আপনি আসলে খুব কম সময়ে, মানে 10 থেকে 12 মিনিট আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু এর মধ্যে এত কার্যকরী বেশ কিছু সমাধান আপনি আমাদেরকে দিলেন, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাকে পাবো এবং আরও গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সাজেশনগুলো জানার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে, একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।